জাভা সাবলেট, যেটা দিয়ে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই। ওয়েব অ্যাপ্লিকেশন মানে এটা সার্ভার সাইডে থাকে এবং ডাইনামিক ওয়েব পেজ জেনারেট করে। তো এরকম সার্ভার সাইড প্রোগ্রামিং সাবলেট ছাড়া আরো অনেক কিছু আছে, আমরা জানি, আমরা বেশ কিছু জিনিসও পড়েছি নিশ্চয়ই। কিন্তু যখন সাবলেট তৈরি হয়েছিল তখন কিন্তু এটাই বেস্ট সলিউশন ছিল। এখন যদিও মডার্ন এজে আরো অনেক সার্ভার টেকনোলজি চলে এসছে, বাট স্টিল এখনো বেশ কিছু ওয়েব সার্ভারে বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমরা কিন্তু সাবলেট ইউজ করি। সাবলেটটা জাভার তৈরি, সুতরাং জাভার সমস্ত ফিচার এর মধ্যে থাকবে। বিশেষ করে যেমন হচ্ছে আমার সিকিউরিটি, সেটা একটা যেমন একটা বিশাল ইস্যু সাবলেটের, এবং সাবলেটের মতো এত বেশি সিকিউর কোনো সার্ভার সাইড প্রোগ্রামিং এখনো অবধি প্রায় নেই বললেই চলে। তো চলো আমরা স্টার্ট করে দিই সাবলেট কি কি আছে এখানে। প্রথম কথা, সাবলেট হচ্ছে কি না, সাবলেট হচ্ছে আহ একটা টেকনোলজি। সাবলেট হচ্ছে একটা টেকনোলজি ইউজ টু ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে, রিসাইড অ্যাট সার্ভার সাইড অ্যান্ড জেনারেট ডাইনামিক ওয়েব পেজ, যে কথাগুলো আমি বললাম। সাবলেট হচ্ছে রোবাস্ট, স্কেলেবল, যেগুলো আমার জাভার প্রপার্টি। তো সাবলেটের বেসিক কিছু জিনিস আমরা দেখে নিই, যেমন used to create web application, provide many interfaces and classes including documentation. সাবলেট একটা এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যার মধ্যে জাভার সমস্ত ক্লাস এবং ইন্টারফেস আমরা ইউজ করতে পারি। তো কিরকম ভাবে দেখো চলে, আগে একটু ব্যাপারটা ছবিটা দেখে নিই। এই আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট কোনো একটা রিকোয়েস্ট করলো ফর এ পেজ, এবং সার্ভার সেই রিকোয়েস্টটাকে নেওয়ার পরে রান টাইমে রেসপন্স জেনারেট করে ইউজিং সাবলেট, এবং সেই রেসপন্সটাই সেন্ড টু দ্য ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। তো বেশ, এটা হচ্ছে বেসিক জিনিস, এবং এই জিনিসটা আমরা কিন্তু আগেও আমরা দেখেছি বিভিন্ন রকম সার্ভার সাইড প্রোগ্রামিং করার সময়। কিন্তু আহ, এর সঙ্গে মানে সাবলেট আসার আগে বেশ পপুলার একটা টেকনোলজি ইউজ করা হতো, যেটার নাম হচ্ছে সিজিআই, কমন গেটওয়ে ইন্টারফেস। তো সেই ব্যাপারটাকে দেখবো, সিজিআই প্রোগ্রামিং ব্যাপারটা কি ছিল সেটা আগে জানবো, এবং সিজিআই থেকে আমার জাভা সাবলেট কতটা বেশি অ্যাডভান্টেজিয়াস, কতটা কি অ্যাডভান্টেজ দেয় সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো সিজিআই টেকনোলজি এনেবলস ওয়েব সার্ভার টু কল এক্সটার্নাল প্রোগ্রাম। সাধারণভাবে কি হয়, এটা যদি ওয়েব সার্ভার হয়, সিজিআই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা বিফোর 2000 প্রচুর ইউজ হতো সিজিআই প্রোগ্রামিং। সিজিআই এর সঙ্গে পার্ল বা সি প্লাস প্লাস বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এটার সঙ্গে কম্পেটেবল ছিল। তো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল সিজিআই প্রোগ্রামিং জানলে। তো সিজিআই কিরকম ছিল না, আমার সার্ভার থাকে, সেই সার্ভারে যে রিকোয়েস্ট গুলো আসবে, সেই সার্ভার রিকোয়েস্ট গুলো প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আলাদা আলাদা প্রসেস তৈরি হবে, এবং সেটাকে বলি সিজিআই সেল। প্রত্যেকটার জন্য ডিফারেন্ট প্রসেস তৈরি হবে, এবং এই যে রিকোয়েস্ট গুলো এলো, এই প্রসেসগুলো একটা এক্সটার্নাল প্রোগ্রাম চলে, সিজিআই প্রোগ্রাম বলা হয়। এবং সিজিআই প্রোগ্রামটা সাধারণভাবে সি বা সি প্লাস প্লাস বা পার্ল এই জাতীয় ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হতো, এবং সেই আমার যে রিকোয়েস্টগুলো প্রত্যেকটা প্রসেস ওটার সঙ্গে কানেক্ট করতো, প্রোগ্রামটাকে চালাতো, এবং তারপরে আউটপুটটা আমাকে রেসপন্স হিসাবে আমাকে পাঠিয়ে দিত ইউজারের কাছে। ওকে, so CGI technology enables the web server to call an external program and pass the HTTP request information to the external program to process request। মানে এই প্রোগ্রাম থেকে এই প্রসেসের রিকোয়েস্ট, আমার যে এই প্রোগ্রাম থেকে এই প্রসেসের রিকোয়েস্ট করতো, এবং মানে অ্যাকচুয়ালি এই প্রসেস থেকে প্রোগ্রামটাকে রিকোয়েস্ট করতো টু জেনারেট সাম আউটপুট, এবং আউটপুটটা আমাকে পরে পাস করা হতো। এবং ফর ইচ রিকোয়েস্ট ইট স্টার্টস এ নিউ প্রসেস, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা করে আলাদা আলাদা প্রসেস তৈরি করা হতো, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রসেস, আমরা আগের চ্যাপ্টারেও দেখেছি যে প্রসেস নিয়ে কাজ করলে আমার কিন্তু মেমোরি প্রচুর লোড ইউজ হবে। তো এখানে দেখো প্রসেসরের লোডটা দেখো, প্রচুর লোড আমার কিন্তু পড়বে সার্ভারের ওপর। তো সেটাই একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিন্তু এর কোনো অল্টারনেটিভ ছিল না। তো একটা সময় সিজিআই প্রোগ্রামিং, কমন গেটওয়ে ইন্টারফেস,
ভীষণ পপুলার ছিল। তো বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ সাবলেট। তো ডিসঅ্যাডভান্টেজ কি না, ইফ দ্য নাম্বার অফ ক্লায়েন্ট ইনক্রিজেস ইট টেক্স মোর টাইম ফর সেন্ডিং দ্য রেসপন্স। আমার ক্লায়েন্টের সংখ্যা বাড়লে বা বেশি রিকোয়েস্ট এলে আমার অনেক বেশি সময় লাগবে, বোঝাই যাচ্ছে, এগুলো নতুন করে বোঝাতে হবে না। ফর ইচ রিকোয়েস্ট ইট স্টার্টস আ প্রসেস and the web server is limited to start processes. Limited means আমার limitation আছে, আমার সিস্টেম মেমোরি বা মেমোরি রিকোয়ারমেন্ট যতই থাকুক না, মেমোরি যতই বেশি থাকুক না কেন, আমার কিন্তু একটা লিমিটেশন থাকে কতগুলো আমি প্রসেস স্টার্ট করতে পারবো। ইট ইউজেস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস অর পার্ল। তো সি, সি প্লাস প্লাস, পার্ল আমার এখানে ইউজ হতো, কিন্তু সেইগুলো সবই কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। জাভা আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হলে কি সুবিধাটা হয়। তো এই যে ছিল সিজিআই, এবং সিজিআই এর পরবর্তীকালে আমাদের সাবলেট এসছে। তো সাবলেটে কি করা হয় না, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য ওয়েব কন্টেনারের মধ্যে থ্রেড তৈরি হয়। সাবলেট একটাই তার ইনস্ট্যান্স তৈরি থাকে, এবং এই ইনস্ট্যান্সটা থেকে এই প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আলাদা আলাদা থ্রেড বানিয়ে দেওয়া হয়, এবং থ্রেডের জন্য মেমোরি এবং সিপিইউ ইউটিলাইজেশন আমরা জানি কম হয়, কনটেক্সট সুইচিং টাইম কম লাগে। সুতরাং আমার একই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে, একই পরিমাণ রিসোর্সে আমি অনেক বেশি ক্লায়েন্টকে আমি হ্যান্ডেল করতে পারবো। সেই কারণে প্রসেসর লোড কিন্তু এটার অনেক কম। আগেরটার প্রসেসর লোডটা দেখো অনেক বেশি ছিল, এর কিন্তু কম্পারেটিভলি প্রসেসরের লোড কম। তো অ্যাডভান্টেজ নিশ্চয়ই বোঝা গেল। তো কি কি অ্যাডভান্টেজ ওভার সিজিআই, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে জাভা সাবলেটের অ্যাডভান্টেজ কি কি আছে দেন সিজিআই। তো সেটার মধ্যে কি কি হলো না, আমার বেটার পারফরমেন্স, কারণ থ্রেড তৈরি করে, পোর্টেবিলিটি, আমার কোনো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে না, সাবলেট ইউজ করছে জাভা ল্যাঙ্গুয়েজ, ক্যান জাভা ইজ পোর্টেবল, পোর্টেবলের জন্য আমার পোর্টেবিলিটি ইজ দ্য অ্যাডভান্টেজ, রোবাস্ট, যেগুলো জাভার সম্বন্ধে আমরা পড়েছিলাম, অ্যান্ড সিকিউর। তো আমার কিরকম হচ্ছে না, ওয়েব ব্রাউজার থেকে থ্রু নেটওয়ার্ক আমি কোনো ওয়েব সার্ভারে কোনো রিকোয়েস্ট দিচ্ছি, সেই রিকোয়েস্টে সেই সার্ভারের ব্যাক এন্ডে আমার সাবলেটটা চলছে, সাবলেট রেসপন্স জেনারেট করছে ডাইনামিক্যালি, এবং রেসপন্সটা দিচ্ছে ওয়েব সার্ভারকে, অ্যান্ড ওয়েব সার্ভার সেটা আমাকে ব্যাক টু রেসপন্স হিসাবে আমাকে কিন্তু দিচ্ছে। তো ব্যাপারটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো আমাদের কিছু জিনিস আছে এখানে, বেশ কিছু জিনিস পড়বো যেইগুলো কিনা এক্সামিনেশনে পরীক্ষাতে আসে। যেমন একটা প্রশ্ন আসে যে অ্যাপলেট আর হচ্ছে আমার জাভা সাবলেট, এদের মধ্যে কি ডিফারেন্স আছে, বা অ্যাডভান্টেজ কি আছে আমার সাবলেটের দেন ওভার দ্য অ্যাপলেটস। তো প্রথম কথা, অ্যাপলেট এবং সাবলেট আমি বলে দিই, অ্যাপলেট এবং সাবলেট দুটো কিন্তু ডিফারেন্ট পারপাসে আমরা ইউজ করি, তাই না? অ্যাপলেট আমরা আগের সেমিস্টারে পড়েছি, জাভা অ্যাপলেট সম্বন্ধে পড়েছি। তো অ্যাপলেটটা কোথায় চলে না, অ্যাপলেটটা আমার চলে কিন্তু ক্লায়েন্টে, আমার সার্ভারে সেটা থাকে অ্যাপলেটটা, কিন্তু ডাউনলোড করে নিই ক্লায়েন্ট ব্রাউজারে, এবং ক্লায়েন্ট ব্রাউজার সেটাকে ইন্টারপ্রেট করে এবং রান করে। হোয়ারঅ্যাজ এখানে যে সাবলেট আমরা দেখছি, সাবলেটটা চলছে কিন্তু আমার ওয়েব সার্ভারের মধ্যে, এটা একটা জিনিস। 2 নম্বর, দে উইল ফাংশন প্রপারলি provided a proper Java runtime environment installed in the client browser। তো ক্লায়েন্টে যেহেতু আমার ক্লায়েন্টের মধ্যে আমার অ্যাপলেটটা চলছে, তো ক্লায়েন্টের ব্রাউজারের মধ্যে যদি জেআরই না ইনস্টল থাকে তাহলে কিন্তু আমার অ্যাপলেট চলে না। হোয়ারএজ আমার যেহেতু এখানে সাবলেটটা চলছে সার্ভারের মধ্যে, এবং সার্ভার ইজ প্রপারলি কনফিগার্ড, সুতরাং ক্লায়েন্টে শুধু রিকোয়েস্ট গুলো আসে, রেসপন্সটা পাচ্ছি, রেসপন্সের জন্য আমার কিন্তু এখানে কোনো জেআরই ইনস্টল থাকার দরকার নেই। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে আমার অ্যাপলেটের জন্য আমার কিন্তু এখানে জেআরই ইনস্টল থাকতে হবে, বাট ফর দ্য সাবলেট আমার ক্লায়েন্টের মধ্যে কোনো জেআরই ইনস্টল না থাকলেও চলবে। 3 নম্বর পয়েন্ট, if the client uses a old fashioned browser and the applet use advanced feature, the browser may fail to execute them। ক্লায়েন্ট যদি আমার পুরনো থাকে, পুরনো কোনো অপারেটিং সিস্টেম ইউজ করছে, আর যদি আমার অ্যাপলেটে লেটেস্ট টেকনোলজি থাকে তাহলে কিন্তু চলবে না, কারণ টেকনোলজি মিসম্যাচ হবে। হোয়ারএজ সাবলেটের ক্ষেত্রে কিন্তু তা নয়, আমার এই ওয়েব ব্রাউজার যেটা আমরা ইউজ করছি বা ক্লায়েন্ট যে প্ল্যাটফর্ম ইউজ করছে সেই প্ল্যাটফর্ম ওল্ড হোক বা একদম লেটেস্ট টেকনোলজি হোক,
কোনো ব্যাপার নয়। সাবলেট থেকে যে রেসপন্স গুলো আসবে সেই রেসপন্স গুলো সিম্পলি ডেটা আসে, এবং সেই ডেটাগুলো আমার যে কোনো টেকনোলজি, আমার এইচটিটিপি রেসপন্স আসতে পারে, সুতরাং এইচটিটিপি রেসপন্স এলে সেইটা জন্য কোনো রকম লেটেস্ট বা ওল্ড টেকনোলজির ওপর ডিপেন্ড করছে না। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। আচ্ছা, সাবলেট on the other hand run on the server machine and usually generate simple HTML codes। ওই যেটা আমি বললাম HTML কোড জেনারেট করে, so even an old version of browser can display this HTML page correctly। তো আমার যেটা বললাম সেটাই এখানে লেখা আছে। যদিও আমি বলি আমাদের সাবলেট এবং অ্যাপলেটের মধ্যে কম্পারিজন করাটা সাধারণভাবে ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ দুটোর জিনিসই আলাদা, দুটো ডিফারেন্ট আমাদের ইউজেস, দুটো আমার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট, দুটো আলাদা আলাদা জায়গায় চলে। সাবলেটটা দিয়ে আমরা ক্লায়েন্টের রিকোয়েস্ট হ্যান্ডেল করি, ক্লায়েন্ট যেটা চাইছে সেটা করি, সেটা দিচ্ছি, মানে আমার ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে পারি। বাট অ্যাপলেট দিয়ে সেটা কিন্তু হয় না। অ্যাপলেট একটা স্ট্যাটিক কন্টেন্ট যেটা আমার ওয়েব ব্রাউজারে লোড হয় এবং আমার ওয়েব ব্রাউজার থেকেই চলে, সুতরাং এখানে স্ট্যাটিক কন্টেন্ট চলে, এখানে কিন্তু আমার ডাইনামিক কন্টেন্ট চলে। আরেকটা পয়েন্ট এখানে লেখা আছে, অ্যাপলেটস cannot access local resources such as file and databases. Sublet, if configured properly, have full access to the system resources. Therefore, sublets are more powerful than the applets. However, since the applet and the sublets are used in the opposite side of client server application, যেটা আমি বলছিলাম যে opposite side of client server application এটা use হয়, making direct comparison between them should be avoided. Okay, তো ব্যাপারটা বোঝা গেল। তো অ্যাপলেট এবং সাবলেটের মধ্যে ডিফারেন্স বা অ্যাডভান্টেজ কি আমার সাবলেটের ওভার দ্য অ্যাপলেট, সেটাও আমরা পড়লাম। এইবারে আমরা আসবো, যদিও বলে রাখি একটা ক্লাসের মধ্যে পুরো সাবলেট কমপ্লিট করা সম্ভব নয়, আজকে এটা আমাদের পার্ট 1 হচ্ছে, নেক্সট পার্টটা আমরা পরের দিন পড়বো। তো সাবলেটের এবার স্ট্রেংথে আসি। স্ট্রেংথ, তো স্ট্রেংথ বলতে, যেহেতু জাভা সাবলেট আমার জাভা টেকনোলজি দিয়ে তৈরি, সুতরাং জাভা টেকনোলজিতে যা যা আমার স্ট্রেংথ আছে এর মধ্যে সেইগুলোই পাবো। প্রথম কি কি আগে পয়েন্টগুলো পড়ে নি, কি কি স্ট্রেংথ না, এফিসিয়েন্ট, পারসিস্টেন্ট, পোর্টেবল, রোবাস্ট, এক্সটেন্সিবল, সিকিউর অ্যান্ড কস্ট এফেক্টিভ। দেখো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা জাভার যে স্ট্রেংথ পড়েছিলাম সেখানেই পেয়েছিলাম। এফিসিয়েন্ট কেন বলা হচ্ছে না, এফিসিয়েন্ট বলা হচ্ছে এই কারণেই যে when the sublet gets loaded in the server, it remains in the server's memory as a single object instance। আমাদের যখন একটা সাবলেট মেশিন, একটা সাবলেট প্রসেসকে আমরা যখন চালু করলাম, তখন একটাই অবজেক্ট তৈরি হয়। এটা কিন্তু মনে রাখবে যে সাবলেট সার্ভার মেমোরিতে সিঙ্গেল অবজেক্ট ইনস্ট্যান্স হিসাবে থাকে, একটাই মাত্র অবজেক্ট তৈরি হয়। এবার যতবার রিকোয়েস্ট আসে ক্লায়েন্ট থেকে, প্রত্যেকবার একটা করে আমার কিন্তু থ্রেড তৈরি হয়ে যায়, এবং সেই থ্রেড গুলো এক একটা থ্রেড আমার ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের রিকোয়েস্টকে আমরা রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করে। তো সেই জন্য এটা মোর এফিসিয়েন্ট। পারসিস্টেন্ট, আমি আর ডিটেলসে যাচ্ছি না। পারসিস্টেন্ট মানে আমরা জানি যে আমার এখানে সাবলেটের মধ্যে দেখবো যে জাভার একটা এখানে বলে দিই, আমরা পরের ক্লাসে সেগুলো পড়বো, সেশন ট্র্যাকিং, কুকিজ, এই জিনিসগুলো আমরা আসবো নেক্সট ক্লাসে আমরা আসবো। তো কুকিজ যেমন আমি একটু বলে দিই, কুকিজ মানে হচ্ছে একটা স্মল পিস অফ ইনফরমেশন, সেটা কিন্তু যেটা আমার ক্লায়েন্ট মেশিনে কোনো সার্ভার লিখে দেয়। আমি একটা ওয়েবসাইট ভিজিট করলাম এবং সেই ওয়েবসাইট সার্ভার থেকে কিছু ইনফরমেশন আমার ক্লায়েন্ট ব্রাউজারের মধ্যে লিখে দেওয়া হলো, এবং সেই যে লিখে দেওয়া হলো সেটাকে অ্যাজ এ কুকিজ আমার স্টোর হয়ে থাকলো। কুকিজ মানে স্মল পিস অফ ইনফরমেশন, তো যেটা আমি একটা সার্ভার ক্লায়েন্টের মধ্যে লিখতে পারে। তো সেই ইনফরমেশন গুলো সাধারণভাবে আমার ডিফারেন্ট পারপাসে কাজে লাগে। সেশন ট্র্যাকিং করার জন্য, সেশন ট্র্যাকিং বা সেশন জিনিসটা কি পরের দিন আমরা আসবো। তো এই সমস্ত কাজ মানে আমি পারসিস্টেন্ট ওয়েতে করতে পারি, এবং আমার পারসিস্টেন্ট সাবলেট হচ্ছে অনেক বেশি পারসিস্টেন্টলি কাজ করে আর কি, এই কারণে। পোর্টেবল, পোর্টেবল মানে আমরা জানি যে এই যে ওরা প্রপার্টি, WORA, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, মানে একটা জাভা প্রোগ্রাম আমার যে কোনো প্ল্যাটফর্মে চলবে। আমি একটা কোনো মেশিনে একটা জাভা
প্রোগ্রামকে লিখলাম সেটা আমি অন্য মেশিনে কপি করলেও চলবে, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হলেও আমার চলবে, কোনো অসুবিধা কিছু নেই। তো পোর্টেবিলিটি একটা ফিচার সাবলেটের। রোবাস্ট, রোবাস্ট আমি এগুলো ডিটেলসে আসছি না, এখানে তো নোটস গুলো ডেসক্রিপশনে থাকবেই, তোমরা পড়ে নিতে পারবে, এগুলো এগুলো সবাই জানো তোমরা। এক্সটেন্সিবল, বিভিন্ন রকম প্রপার্টি জাভার যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমার গার্বেজ কালেকশন, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, এক্সেপশন হ্যান্ডলিং, সেই রকম আমার এক্সটেন্সিবল মানে হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স প্রপার্টি দিয়ে আমরা কিংবা অন্যান্য আগে তৈরি করা জিনিসগুলোকে আবার রিইউজ করতে পারি, সো এক্সটেন্সিবল। অ্যান্ড সিকিউর, সিকিউর মানে হচ্ছে সিকিউরিটি, জাভা নিজস্ব সিকিউরিটি মেকানিজম এখানে ইমপ্লিমেন্ট করে, সেই জন্য আমার কিন্তু সিকিউর। কস্ট এফেক্টিভ, কস্ট এফেক্টিভ মানে হচ্ছে আমার বিভিন্ন রকম যে ওয়েব সার্ভার গুলো পাওয়া যায় যেগুলো জাভা দিয়ে তৈরি, অনেক ওয়েব সার্ভারই কিন্তু আমার ফ্রি অফ কস্ট মানে ওপেন সোর্স, সেগুলো আমরা ইউজ করতে পারি, সেই জন্য আমার অনেক কম কস্টে চলবে। বেশ, এইগুলো ছিল বেসিক জিনিস। এবার আমরা সাবলেট আর্কিটেকচারের মধ্যে আসছি। সাবলেট আর্কিটেকচার পড়তে গিয়ে আমাকে দুটো ক্লাস সম্বন্ধে, দুটো প্যাকেজ সম্বন্ধে আমাদের জানতে হবে। দুটো প্যাকেজ এখানে ইউজ হয়, একটা হচ্ছে জাভাক্স ডট সাবলেট আর একটা হচ্ছে জাভাক্স ডট সাবলেট ডট এইচটিটিপি। এই দুটো প্যাকেজ জাভাক্স ডট সাবলেট ডট এইচটিটিপি এবং জাভাক্স ডট সাবলেট, এই দুটো প্যাকেজ আমার ইউজ হয়। এবার এই দুটোর মধ্যে কি কোনটা কি কাজ করে না, প্রথম হচ্ছে জাভাক্স ডট সাবলেট, এটাকে আমরা বলি দ্য ফার্স্ট প্যাকেজ কন্টেন্টস টপ লেভেল ইন্টারফেসেস অ্যান্ড ক্লাসেস। টপ লেভেলের যে ইন্টারফেস বা ক্লাসগুলো সেইগুলো জাভাক্স ডট সাবলেটের মধ্যে থাকে, মানে এর মধ্যেই ম্যাক্সিমাম সাবলেটের সমস্ত জিনিসপত্র থাকে, অ্যান্ড ইউজড that are used and extended by all other sublet either directly or indirectly। তো জাভাক্স ডট সাবলেটটাই হচ্ছে আমার মেন প্যাকেজ, যার মধ্যে জাভার আমার এই সাবলেটের সমস্ত ইন্টারফেস এবং ক্লাসগুলো থাকে। এবং এইচটিটিপিটা কি, তাহলে জাভাক্স ডট সাবলেট ডট এইচটিটিপি এটা কি না, দ্য সেকেন্ড প্যাকেজ প্রোভাইড দ্য সাবলেট দ্যাট ক্যান হ্যান্ডেল এইচটিটিপি রিকোয়েস্ট। যদি আমার এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয় তবেই আমার এই সেকেন্ড প্যাকেজটা লাগে। যে এর এর মানে এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত সাবলেট দিয়েই যে এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি আমার এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয় তখন আমার এই প্যাকেজটা লাগবে। আর যদি আমার সিম্পল একটা সাবলেটের কোড লিখি যেখানে এইচটিটিপি রিকোয়েস্ট নেই, কোনো রেসপন্স নেই, রিকোয়েস্ট রেসপন্স নেই, সেখানে আমার জাভাক্স ডট সাবলেট ইউজ করলেই হবে। তো বেসিক্যালি এই দুটো প্যাকেজ আছে। এবার দেখো জাভাক্স ডট সাবলেটের মধ্যে কি কি আমার পাই, কি কি ক্লাস থাকে। তো ক্লাসের মধ্যে এখানে দুটো ইন্টারফেস দেখো, ইন্টারফেস জাভাক্স ডট সাবলেট ডট সাবলেট কনফিগ, জাভাক্স ডট সাবলেট ডট সাবলেট কনফিগ এটা হচ্ছে একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের মধ্যে যে মেথড গুলো থাকে, গেট ইনিট প্যারামিটার, গেট সাবলেট কনটেক্সট, গেট প্যারামিটার নেমস, এইগুলো থাকে। আচ্ছা, জাভাক্স ডট সাবলেট ডট সাবলেটের মধ্যে ইনিট, সার্ভিস, ডেস্ট্রয়, বিভিন্ন রকম আমার ইম্পর্টেন্ট মেথড গুলো এগুলো থাকে। ইনিট মেথড কি, সার্ভিস মেথড, ডেস্ট্রয় মেথড, এক্ষুনি আমরা আসবো। এছাড়া কি আর একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসের নাম হচ্ছে সিরিয়ালাইজেবল ইন্টারফেস, যেটা জাভা ডট আইওর মধ্যে থাকে, এটাও ইউজ করা হয়। এই তিনটে ইন্টারফেসকে ইনহেরিট করে মানে এক্সটেন্ডস করে মানে ইমপ্লিমেন্ট করে, এখানে ইন্টারফেস যেহেতু, জাভাক্স ডট সাবলেট ডট জেনারিক সাবলেট। তো এই যে ক্লাসটা জেনারিক সাবলেট, এ কি করছে না এই ইন্টারফেস গুলোকে আমার ইনহেরিট করছে, এবং এখানে যে মেথড গুলো দেখেছিলাম সেই মেথড গুলোই কিন্তু এখানে লেখা আছে। এই যেমন ধরো ইনিট, এই যে ইনিট এখানে লেখা আছে, সার্ভিস, এই যে সার্ভিস লেখা আছে, গেট ইনিট প্যারামিটার নিশ্চয়ই পাবো, গেট ইনিট প্যারামিটার এই যেখানে লেখা আছে। তো এই মেথড এই আমার ইন্টারফেস গুলোকে ইনহেরিট করে হচ্ছে জেনারিক সাবলেট, এবং এই জেনারিক সাবলেটটার কথাই এখানে বলছিলাম এই জাভাক্স ডট সাবলেট। তো জাভাক্স ডট সাবলেটের মধ্যে আমার এই ব্যাপারগুলো থাকে, এই জেনারিক সাবলেট ইনক্লুডিং দ্য ইন্টারফেসেস। এবার যদি আমি এইচটিটিপি ইউজ করতে চাই তখন আমার একটা এইচটিটিপি সাবলেট বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আবার অ্যাকচুয়ালি কি না জেনারিক সাবলেট ক্লাসকে ইনহেরিট করেছে। এই যে দেখো এইদিকে অ্যারো, তার মানে জেনারিক সাবলেট যে ক্লাসটা সেই ক্লাসটাকে ইনহেরিট করেছে হচ্ছে আমার এইচটিটিপি সাবলেট ক্লাস। তো এর যে মেথড গুলো সেইগুলো এখানে তো থাকবেই, তার সঙ্গে আদার কিছু মেথড যেগুলো আমার এক্সপ্লিসিটলি এইচটিটিপির জন্য ইউজ করা হয়, যেমন ডু গেট, ডু পোস্ট, ডিলিট, এই যে জিনিসগুলো, এই মেথড গুলো আমার এইচটিটিপি সাবলেটের মধ্যে থাকে। তো এটা গেল আমার সাবলেটের আর্কিটেকচার।
তো আর্কিটেকচারের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এই মেথডগুলো আমাকে মনে রাখতে হবে। এক একটা মেথড এক এক রকম কাজ করে, এবং কিছু মেথড যেগুলো ইন্টারফেসের মধ্যে আছে সেইগুলোকে তো আমরা ওভাররাইট করাবো, কিন্তু স্পেসিফিক কিছু মেথড আছে যেগুলো স্পেসিফিক কাজ আছে, সেই কাজগুলো আমাকে জানতে হবে যে কোন মেথডটা কখন আমাকে ইউজ করতে হবে। এইবারে আমরা যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে এক্সামের জন্য, এক্সামে প্রায়ই আসে এই প্রশ্নটা, সাবলেটের লাইফ সাইকেল। তো লাইফ সাইকেল অফ সাবলেট, তো আমার এটা খুবই সোজা আমি বলে রাখি যে আমরা যে অপারেটিং সিস্টেমে প্রসেসের জন্য যে আমরা একটা লাইফ সাইকেল পড়েছিলাম, ঠিক একই রকমই জিনিস, একই টাইপের জিনিস। তো কি রকম হচ্ছে না, প্রথমে একটা নিউ ইনস্ট্যান্সিয়েটেড একটা আমার স্টেট, ইনস্ট্যান্সিয়েটেড নতুন একটা আমার সাবলেট তৈরি হলো, সেটা ইনিট মেথড দিয়ে ইনিশিয়ালাইজড হলো। ইনিশিয়ালাইজড হওয়ার পরে অটোমেটিক্যালি রেডি টু সার্ভিস স্টেটে গেল, এবং সার্ভিস মেথড দিয়ে সার্ভিস করতে থাকলো, এটা লুপের মধ্যে চলতে থাকবে, এবং তারপরে কখনো নট রেডি টু সার্ভিস হলে এটা একটা স্টেটে চলে গেল, এবং সেখান থেকে ডেস্ট্রয় মেথড দিয়ে ডেস্ট্রয় হয়ে গেল। তো এই আমার যে মেথড, আমরা আমাদের যে স্টেট গুলো পাচ্ছি সেই স্টেট গুলো কি কি না, বন্ড স্টেট বা ইনস্ট্যান্সিয়েটেড বা বন্ড স্টেট মানে এই স্টেটটা, ইনিশিয়ালাইজড মানে ইনিট মেথড অ্যাপ্লাই করার পরে ইনিশিয়ালাইজড হলো ইনিশিয়ালাইজড স্টেট, রেডি টু সার্ভিস স্টেট, সার্ভিসিং স্টেট, নট রেডি টু সার্ভিস স্টেট, এবং ডেড অর ডেস্ট্রয় স্টেট। তো এইগুলো হচ্ছে আমার এক একটা স্টেট। এবার এই স্টেট গুলোর মধ্যে কিন্তু আমার বিভিন্ন রকম মেথড আমি দেখতে পাচ্ছি, নিউ, ইনিট, সার্ভিস, ডেস্ট্রয়। তো আমাকে যদি বলা হয় যে লাইফ সাইকেল অফ সাবলেট লেখো, তাহলে যেরকম ভাবে আমাকে এইগুলো লিখতে হবে তার সঙ্গে প্রত্যেকটা মেথড কি কাজ করছে সেইগুলোকেও বলতে হবে। তো আমার এখানে সবই লেখা আছে। প্রথমে আসছি ইনিট মেথড। ইনিট মেথড মানে এইটা, ইনিশিয়ালাইজ করে। এই মেথডটা কিন্তু একবারই চলবে ইনিশিয়ালাইজ করার জন্য, ঠিক আছে। তো মেথডটা কি, কল্ড অনলি ওয়ান্স, ইট ইজ কল্ড only when the sublet is created and not called for any user request afterward। বললো কি না, এটা একবারই মাত্র কল করা হয় ইনিট মেথড, and it is called only when the sublet is created। যখন সাবলেটটা ক্রিয়েট করা হয় তখনই ইনিট মেথডটা কল হয়, যে সাবলেটটা ক্রিয়েট হয়েছে, ইনস্ট্যান্সিয়েটেড হয়েছে, এবং আমার তারপরেই আমার ইনিটটা কল হলো, এবং and not called for any user request afterwards। এরপর থেকে and not called for any user request afterward, মানে কোন ইউজার রিকোয়েস্টের জন্য এরপর থেকে আমরা ইউজ করতে পারবো। মানে ইউজার রিকোয়েস্ট চলে এলে তারপরে আর এটাকে আর কল করা হয় না, একবারই কল করা হয়। যখন কি না সাবলেটটা যখন প্রথম তৈরি হলো তখনই আমার ইনিট মেথডটা কল হবে। এবার তার সঙ্গে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইনিট মেথডের, আমার এখানে এটা দেখানো হয়েছে যে আমার মেথডের সিগনেচারটা পাবলিক ভয়েড ইনিট থ্রো সাবলেট এক্সেপশন, এবং ইনিশিয়ালাইজেশন কোডটা লিখতে হবে। থ্রো সাবলেট এক্সেপশন এটা আমার থ্রো করতে হবে, পাবলিক ভয়েড ইনিট। বলছে when the user invokes a sublet, a single instance of each sublet gets created with each user request resulting in a new thread that is hands off to do get or do post as appropriate। ব্যাপারটা কি বলছে না, যখন আমার এইটা প্রথমবার আমার ইনিট দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম, ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করার পরে তারপরে ইউজার রিকোয়েস্ট আসবে, সেই ইউজার রিকোয়েস্ট গুলোকে জন্য আমার নতুন থ্রেড বানাবো, এবং সেই থ্রেড গুলোকে ডু গেট, ডু পোস্ট, এই দুটো জিনিস আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে, যে কোনো একটা না, পার্টিকুলারলি একটা ইউজ করতে হবে। কোনটা ইউজ করব সেটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট, আমি আসছি সেগুলো বলবো। দ্য ইনিট মেথড সিম্পলি ক্রিয়েটস অর লোডস সাম ডেটা দ্যাট উইল বি ইউজড থ্রুআউট দ্য লাইফ অফ দ্য সাবলেট। থ্রুআউট দ্য লাইফ অফ সাবলেট আমার যা যা ইউজ হবে সেইগুলো নিয়ে আমার কিন্তু ইনিটটা তৈরি হলো। তো ইনিট মেথড গেল, এই যে ইনিট মেথড এখানে চললো, ইনিশিয়ালাইজড হলো। এরপর ইনিশিয়ালাইজড হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, রেডি হয়ে গেল, রেডি স্টেটে চলে গেল, রেডি টু সার্ভিস। রেডি টু সার্ভিস মানে এবার থেকে আমি ক্লায়েন্টের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো। তো রেডি স্টেটে চলে গেলাম। এবার রেডি স্টেটে গিয়ে যদি আমার কোনো রিকোয়েস্ট আসে তখন সার্ভিস মেথড কল। তো
তো সার্ভিস মেথডে এবার আসছি আমি, সার্ভিস মেথড। তো সার্ভিস মেথড ইজ দ্য মেন মেথড টু পারফর্ম অ্যাকচুয়াল টাস্ক। তো অ্যাকচুয়ালি কি কাজ করব, সাবলেটটা কি কাজ করবে, সেটা কিন্তু সার্ভিস মেথডের মধ্যেই লেখা থাকে। দ্য সাবলেট কন্টেনার, that is web server, calls the service method to handle request coming from clients. ক্লায়েন্টের থেকে যা রিকোয়েস্ট আসছে সেইগুলো হ্যান্ডেল করার জন্য আমার সার্ভিস মেথডটা কল হলো, অ্যান্ড টু রাইট দ্য ফরম্যাটেড রেসপন্স ব্যাক টু ক্লায়েন্ট। শুধু রেসপন্স ধরার জন্য নয়, রেসপন্স ব্যাক করার জন্য, মানে রিকোয়েস্ট শুধু ধরার জন্য নয়, রেসপন্স ব্যাক করার জন্য কিন্তু আমার সার্ভিস মেথডটা ইউজ হয়। এইবারে আসি, সার্ভিস দু রকমের হয়, গেট অথবা পোস্ট। দ্য সার্ভিস মেথড চেকস দ্য এইচটিটিপি রিকোয়েস্ট টাইপ, মানে আমার যে রিকোয়েস্টটা এসছে সেটা কি টাইপের, গেট নাকি পোস্ট নাকি পুট নাকি ডিলিট, সেই অনুযায়ী ডু গেট, ডু পোস্ট, ডু পুট, ডু ডিলিট এই মেথড গুলো কল হবে। মেথডস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, যে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, যেরকম রিকোয়েস্ট এসছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা কিন্তু কল করা হবে। নিচে লেখা আছে ওইগুলো সব বলবো। তো পাবলিক ভয়েড সার্ভিস, এটার আমার সিগনেচার কিটা কিরকম না, পাবলিক ভয়েড সার্ভিস সাবলেট রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট, এন্ড সাবলেট রেসপন্স থ্রো সাবলেট এক্সেপশন আইও এক্সেপশন। তো আমার সাবলেট রিকোয়েস্ট এবং সাবলেট রেসপন্স দুটোর আমার কিন্তু আমার ক্লাসের রেফারেন্স নিতে হবে, কারণ এই রেফারেন্সটা দিয়ে যত রিকোয়েস্ট আসবে সেইগুলো এইটা দিয়ে হবে, মানে সাবলেট রিকোয়েস্ট দিয়ে হবে, আর যা যা রেসপন্স আমি পাঠাবো সেইগুলো সাবলেট রেসপন্স এইটা দিয়ে আমি করব। ঠিক আছে, তো আমার এইটা গেল সার্ভিস। এবারে ডু গেট এবং ডু পোস্ট আমার আর দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড মেথড উইথিন ইচ সার্ভিস রিকোয়েস্ট। আচ্ছা, এখানে দুটো মেন মেথড আছে, হচ্ছে ডু গেট এবং ডু পোস্ট। ডু গেট মেথড, এ গেট রিকোয়েস্ট, আচ্ছা দ্য ডু গেট মেথড বলছে কি না, রেজাল্টস ফ্রম নর্মাল রিকোয়েস্ট ফর এ ইউআরএল অর ফ্রম এইচটিএমএল দ্যাট হ্যাজ নো মেথড স্পেসিফাইড। আমার যদি নর্মাল রিকোয়েস্ট ইউআরএল থেকে যদি নর্মাল রিকোয়েস্ট আসে, অথবা যদি এইচটিএমএল ফর্মের মধ্যে কিছু মেনশন করা না থাকে, বা এইচটিএমএল এর ফর্মের মধ্যে মেথড বলে একটি জিনিস আছে, মেথড যেখান থেকে আমরা ফর্মটাকে কল করি, মেথড ইকুয়াল টু যদি গেট করা থাকে বা কিছু যদি না থাকে, তাহলেই ডু গেট মেথডটা কল হয়। তো পাবলিক ভয়েড ডু গেট, এটা হচ্ছে এইচটিটিপি সাবলেট রিকোয়েস্ট, এইচটিটিপি সাবলেট রেসপন্স। আগেরটা দেখো শুধু ছিল সাবলেট রিকোয়েস্ট, এটা কিন্তু এইচটিটিপি সাবলেট রিকোয়েস্ট, কারণ ডু গেট ডু পোস্ট এগুলো সবই আমার ওয়েব সার্ভারের জন্য ইউজ করা হয়, এইচটিএমএল এর থ্রু দিয়ে আমার ইনপুট আউটপুট হবে, সেই জন্য এইচটিটিপি সাবলেট রিকোয়েস্ট এন্ড এইচটিটিপি সাবলেট রেসপন্স। আমরা এগুলোর প্রোগ্রাম দেখবো কিভাবে প্রোগ্রাম হয়, আজকে হয়তো হবে না, নেক্সট ক্লাসে প্রোগ্রাম দেখবো আমরা কি হয়। তো ডু গেট গেল, এবং ডু পোস্ট মেথড হচ্ছে রেজাল্টস ফ্রম অ্যান এইচটিএমএল ফর্ম দ্যাট specifically list post as a method and it should be handled by do post method। যদি আমার ফর্মের মধ্যে পোস্ট দিয়ে লেখা থাকে, আমরা এটা জানি যে এটা তো নিশ্চয়ই তোমরা জানো, যখন আমাদের এইচটিএমএল থেকে কল হয় একটা ফর্ম ট্যাগ ইউজ হয়, ফর্ম ট্যাগের মধ্যে মেথড ইজ ইকুয়াল টু আমরা গেট লিখতে পারি বা মেথড ইকুয়াল টু পোস্ট লিখতে পারি। তো এটা এইচটিএমএল থেকে আসে, অ্যাকচুয়ালি আরো অনেক কিছু থাকে, অ্যাকশন ইকুয়াল টু সামথিং এসব লেখা থাকে। তো এই ফর্মের মধ্যে থেকে অ্যাকচুয়ালি এখানে অ্যাকশনের মধ্যে আমার লেখা থাকবে কোন সাবলেটটা কল হবে। তো সেইখানে আমি যে মেথডে কি ইউজ করছি, যদি গেট লিখি তাহলে ডু গেট কল হবে, যদি পোস্ট লিখি তাহলে আমার ডু পোস্ট কল হবে, আর যদি কিছু না লিখি মেথড দিলামই না, তার মানে আমার বাই ডিফল্ট হচ্ছে গেট। গেট এবং পোস্টের মধ্যে কি ডিফারেন্স নিশ্চয়ই তোমরা যখন এইচটিএমএল পড়েছো তখন নিশ্চয়ই জেনেছো যে কি ডিফারেন্স আছে, তো সেই জিনিসটাই এখানে। ঠিক আছে, অ্যান্ড ডেস্ট্রয় মেথডও আমার একবারই মাত্র কল হয়, যেটা এন্ড অফ লাইফ সাইকেলের সময় যখন আমার শেষ হচ্ছে। This method gives your sublet a chance to choose database connection, chance to close database connection, halt background threads, write cookies list or hit counts to disk, and perform other such cleanup activities. তো destroy method হচ্ছে আমার
ক্লিন আপ অ্যাক্টিভিটি একদম শেষে কল হয়, সেখানে আমরা লিখি এরকম পাবলিক ভয়েড ডেস্ট্রয় এবং তারপরে ফাইনালাইজেশন যে কোডটা, সেই কোডটা আমাকে এখানে লিখতে হবে। মানে আমি শেষ করছি, আমার এটা ডেস্ট্রয় হচ্ছে, তো আমার ডেস্ট্রয় হচ্ছে মানে হচ্ছে আমার সার্ভারের আমার এই যে ডেস্ট্রয় মানে হচ্ছে আমরা এইখানে ছবিটা দেখি, এই যে নট রেডি টু সার্ভ ডেস্ট্রয়েড হয়ে গেল। তো আমার একটা সাবলেটকে আমি বন্ধ করছি, তখন ডেস্ট্রয় মেথডটা কল হচ্ছে। তো এই গেল ব্যাপার। একটা ছোট্ট দেখি একটা প্রোগ্রামের যদি একটা দেখি, একটা সিম্পল ফাস্ট সাবলেট প্রোগ্রাম। দেখো এখানে কিরম ভাবে সাবলেটের প্রোগ্রাম গুলো লেখে, ইম্পোর্ট java.io.star, javax.sublet.star এবং javax.sublet.http.star, এই দুটো আমার প্যাকেজ ইম্পোর্ট করলাম। ক্লাস হ্যালো ওয়ার্ল্ড সাবলেট এক্সটেন্ড এইচটিটিপি সাবলেট, বেশ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাবো। তো এখানে কি করেছি দেখো, এই যে সাবলেট ক্লাসটার নাম দিয়েছি এক্সটেন্স এইচটিটিপি সাবলেট, আমি এইচটিটিপি সাবলেট বানাচ্ছি, ওকে। এবং এইচটিটিপি সাবলেটের মধ্যে ডিরেক্টলি আমি শুধু একটাই মেথড লিখেছি, ডুগেট মেথড, আর কিচ্ছু লেখা নেই। ডুগেট শুরু হয়েছে, শেষ হয়েছে। তো ডুগেট তার মধ্যে কি কি লাগে না, এইচটিটিপি সাবলেট রিকোয়েস্ট লাগে আর এইচটিটিপি সাবলেট রেসপন্সের আমার রেফারেন্স লাগে। বেশ, এবার থ্রোজ আইও এক্সেপশন এগুলো গেল। এবার রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল, এটা বলতে হয় যে আমার কন্টেক্সটের কন্টেন্টের টাইপটা হচ্ছে টেক্সট বা এইচটিএমএল, এটা লিখতে হয়। এবং একটা আমি রেসপন্সের একটা প্রিন্ট রাইটারের অবজেক্ট নিচ্ছি আউট, যেটা দিয়ে আমি আউটপুট দেবো, এবং সেটা আউটটা যে দেবো সেই আউটপুটটা দেওয়ার জন্য আমার রেসপন্স এই অবজেক্টটা লাগবে, এই যে রেসপন্স এইচটিটিপি রেসপন্স ডট গেট রাইটার করলাম। এবার এই আউট ডট প্রিন্টএলএন করে আমি যা যা লিখবো সেইগুলো সব ক্লায়েন্টের কাছে চলে যাবে। তো আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি একটা এইচটিএমএল লিখেছি, টাইটেলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড সাবলেট এবং তারপরে বডি এবং H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো আমাকে যদি কেউ হিট করে, মানে আমার এই সাবলেটের রেসপন্স অ্যাজ এ রেসপন্স তুমি কিছু এইচটিএমএল পাবে, যেখানে আমার পেজের মধ্যে লেখা থাকবে এরকম H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। তো বেসিক্যালি এটা চালাতে গেলে কিন্তু আমাকে কনফিগার করতে হবে। আমার যদি আইডি ইউজ করি লাইক ইক্লিপস বা হচ্ছে নেটবিনস, সেখানে ইজিলি আমরা কিন্তু কনফিগার করতে পারি, সাবলেটের জন্য কনফিগারেশন দরকার। আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই বা যদি লিনাক্সে কনফিগার করি, তাহলে একটু ম্যানুয়ালটা তোমরা দেখে নেবে কিভাবে কি কি ইনস্টল করতে হয়, কোন কোন প্যাকেজ লাগে। তো না হলে কিন্তু এটা চলবে না। নর্মাল কিন্তু আমরা যেখানে জাভা ইনস্টল আছে সেখানে কিন্তু সাবলেট চলবে না, বুঝতেই পারছো এটা একটা সার্ভার সাইট, তার মানে আমাকে সার্ভারটাকে রেডি করতে হবে, সার্ভারটা যদি রেডি করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা চলবে না। তো বেশ, আজকে আমি এই পর্যন্তই পড়ালাম, আর বেশি কিছু পড়াবো না। আজকে যেগুলো পড়ালাম আরো একবার রিক্যাপ করে দিই, কি কি পড়ালাম টপিকগুলো একটু বলে দিই। আমরা সাবলেট কি জানলাম, সাবলেটের অ্যাডভান্টেজ আমরা পড়লাম, তার সঙ্গে কমন গেটওয়ে বা সিজিআই এর কিছু পার্থক্য দেখলাম, সিজিআই এর কি কি সমস্যা ছিল, যার লেটেস্ট টেকনোলজি হচ্ছে সাবলেট এখন এসছে, তো সাবলেট কতটা অ্যাডভান্টেজ সেটা দেখলাম। সাবলেটের অ্যাপলেটের মধ্যে ডিফারেন্স আমরা করলাম, অ্যাপলেট এবং সাবলেটের মধ্যে তুলনা হলো, এবং সাবলেটের কি কি স্ট্রেংথ আছে, যেগুলো জাভা স্ট্রেংথ, সেইগুলোই আমরা দেখলাম। সাবলেটের আর্কিটেকচার দেখলাম, সেখানে আমরা সাবলেটের আর্কিটেকচারে কোন কোন প্যাকেজ ইউজ হবে এবং প্যাকেজগুলোর মধ্যে কি কি আমার ক্লাস ইউজ হবে, সেই ক্লাসের মধ্যে কি কি মেথড আছে সেইগুলো আমরা দেখেছি, যদিও সমস্ত কিছু ইউজ করিনি, প্রোগ্রাম করার সময় ইউজ হবে বেশ কিছু জিনিস। এবং তারপরে যেটা আরেকটা জিনিস বললাম সেটা হচ্ছে সাবলেটের লাইফ সাইকেল, এবং সাবলেটের লাইফ সাইকেলে যে আমাদের স্টেট গুলো আছে সেই স্টেট গুলো সম্বন্ধে জানলাম, এবং সেই লাইফ সাইকেলে ইউজ হয়, লাইফ সাইকেলের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড কিছু মেথড, যেমন ইনিট, সার্ভিস, ডুগেট, ডু পোস্ট, ডেস্ট্রয়, যেগুলো লাইফ সাইকেলের খুবই ওতপ্রোত ভাবে জড়িত লাইফ সাইকেলের সঙ্গে। তো সেই মেথড গুলো সম্বন্ধে আলোচনা হলো, এবং একটা ছোট্ট প্রোগ্রাম, যদিও রান করালাম না, একটা প্রোগ্রাম কিভাবে লেখা হয়, একটা সাবলেটের বেসিক প্রোগ্রাম, ছোট্ট মানে একদম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর প্রোগ্রাম, সেটা আমরা দেখলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের দিনকে আমরা সাবলেটের কন্টিনিউশন করব এবং সাবলেটের সঙ্গে আমরা কুকিজ সেই সম্বন্ধেও পড়বো। ওকে, সো থ্যাংক ইউ।